গুড ইভিনিং ব্যাডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো ব্যাডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাগো দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাগো সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাগো ভালো থাকবে। গত পর্বে আমি দেখাইলাম অর্ধেক অংশ জাতীয় জাদুঘরের, আজকে আর অর্ধেক অংশ তোমাগো দেখাবো। চলো আমার সাথে তালি আস্তে আস্তে তোমরা জাদুঘরে প্রবেশ করি। আমরা অন্য আর যেটুক বাকি রয়েছে সেইটুকুই। আমরা কিন্তু এখানে 3 তলায় আছি। 3 তলাতে এই যে ভাস্কর্য, আগে যে রাজা বাদশাহ বিল্ডিং যে খোদাই করা ভাস্কর্যগুলো থাকতো, নানান রকমের পুতুল পুতুল ভাস্কর্য, তারপরে মূর্তির ভাস্কর্য, ছোট ছোট বাচ্চাগো ভাস্কর্য, নানান ধরনের ভাস্কর্য থাকতো, সেইগুলো নিয়ে প্রদর্শন করা আছে। আর এই যেগুলো ছোট ছোট মূর্তি দেখতেছো বাইডি বন্ডিরা তোমরা, এইগুলো মূর্তি কিন্তু বাংলাদেশের নানান প্রান্ততে, গ্রামে গঞ্জে, পুকুরি, মাটির নিচে, খাল খনন করতে যেয়ে, পুকুর খনন করতে যেয়ে, তারপরে মাঠের মধ্যে চাষাবাদ করতে যেয়ে, নানান ধরনের নানান জায়গায় অনেক সময় অনেক জায়গায় যে পাথরের মূর্তিগুলো পাওয়া গেছে, সব মূর্তিগুলো হচ্ছে বহু মূল্যবান, মানে অনেক অনেক টাকার, কোটি কোটি টাকার মূল্যবান মূর্তি। এইগুলো যাতে সংরক্ষণ করায়, যদি কোনো আর কি মানে বিঘ্ন না ঘটে, কারণ এই সাধারণভাবে যদি এই মূর্তিগুলো কারো কাছে থাকে, তাহলে সে মূর্তিগুলো যে কোনোভাবে বেহাত হয়ে যেতে পারে। কারণ যেহেতু এই কোটি কোটি টাকার মূল্য এইগুলোর, এই পাথরের মূর্তিগুলোর, সেহেতু এই বাংলাদেশের সম্পদ এই জাদুঘরে রাখাই শ্রেয়। এই জন্যই সব প্রান্ততে আইনে এই জাদুঘরে রেখে দিছে। এই জাদুঘরে আরও অনেক মূর্তি ছিল। এখানে মানে আগে যেবার আমি আসিলাম সেইবার দেখিলাম আরও অনেক মূর্তি, তা অন্য জাদুঘরে সেইগুলো আবার নিয়ে রাখিছে, ওই জন্যই পাতলা হয়ে গেছে। মানে আমার ধারণা, আমি জানি না কোন জায়গায় নিছে, তবে আগের বার যে সময় আইছি আমি, ওই সময় দেখিলাম যে আরও বেশি, মানে ঘন করে রাখা আরও অনেক মূর্তি ছিল। এখন একটু পাতলা করে রাখা দেখতেছি। এইগুলো মূর্তি যে বড় ছোট নানান রকমের, বিষ্ণু মূর্তি, সূর্যদেবের মূর্তি, তারপরে নারায়ণ দেবের মূর্তি, বিষ্ণুদেবের মূর্তি, এই হনুমানের মূর্তি, এই সবগুলো মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের, বেশিরভাগই কোষ্ঠী পাথরের মূর্তি, বহু মূল্যবান এই পাথরের মূর্তিগুলোর। তা এইগুলো যদি সাধারণভাবে যারা সনাতনী ধর্ম অবলম্বী পূজারী নিয়ে, যারা পুজো করার জন্য নিয়ে কোনো মন্দিরই বা কোনো জায়গায় নিয়ে প্রার্থনা করে, তাহলে কিন্তু এই মূর্তি সংরক্ষণ করা যাবে না। সংরক্ষণ করার জন্য এই জাদুঘরেই এনে রাখিছে, যাতে কোনোভাবে কোনো বেহাত না হয়, কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে মূর্তির। অনেক মূর্তির আছে, এগুলো অনেক জায়গায় অনেক অংশ ভেঙে গেছে। কারণ হচ্ছে ওই খোঁড়াখুড়ি করতে যাই মানুষ নানাভাবে নানা জায়গায় পাইছে, তো ওই সময় দেখা গেছে যে কোনো সময় একটু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা দেখো পাথরের গেট, মানে আর কি ওটার নাম হচ্ছে নাগ গেট, আর এটা হচ্ছে পাথরের স্তম্ভ। এরকমের অনেকগুলো স্তম্ভ এই জায়গায় দেখছি। আগের অনেক বহুকাল আগে, মানে পুরাতন আমলে, ওই যে সময় সিমেন্ট বালির আগে আর কি পাথর কেটে যে স্তম্ভগুলো বানাতো আর কি, পিলারগুলো বানাতো সেইগুলো। আর এখানে এসে দেখতেছি হচ্ছে নানান রকমের নানান ধরনের শিলার উপর শিলালিপি। এগুলো হচ্ছে আগে যে সময় কাগজপত্র, তালপাতা, প্রথমে তো তাম্রলিপি, যেগুলো আর কি আমরা শিলালিপি যেগুলো পড়ে আসছি বই খাতায়, সেইগুলো হচ্ছে শিলালিপি। এইগুলো পাথরের উপর, শিলার উপর খোদাই করে যে লেখাগুলো, সেইগুলো, এগুলো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না যে এগুলো কী লেখা। অনেক বেশিরভাগই লেখা দেখতেছি আরবি লেখা। যারা পড়তে পারে, বুঝতে পারে, তারা বুঝতে পারবে দেখলি, আমি তো বুঝতে পারি না। যাই হোক, এই নানান ধরনের নানান রকমের শিলালিপি এই জায়গায় অনেকগুলো আছে, শিলার উপর এরকম খোদাই করে লেখা। তারপরে ওই পাশের ওই প্রান্তেও দেখছি যে নানান রকমের শিলালিপি রেখে দেওয়া আছে। এইগুলো সব কিছুর ইতিহাস কিন্তু ভালো করে সুন্দর করে লিখে দেওয়া আছে সব কিছুর সাথে। এইগুলো সময় নিয়ে যারা জ্ঞান অর্জনের জন্য আসবে, তারা সময় নিয়ে পড়ে ভালো করে বুঝে এই জায়গাতে গেলেই সব বুঝতে পারবে। এই যে প্রথম যে সময় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, মানে আমরা তো এখন পূর্ণাঙ্গ রূপ
স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণের পূর্ণাঙ্গ রূপ আমরা তো এখন পেয়ে গেছি, কিন্তু পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আগে যে শুরুতেই কেমন রূপ ছিল স্বরবর্ণের ব্যঞ্জনবর্ণের, সেই নিদর্শন এই জায়গায় দিয়ে রাখিছে। ওই যে প্রথমে ক, অ, আ এইগুলো কিভাবে অর্ধেক আধো আধো অক্ষরে এই যে বুঝাইতো পূর্ণাঙ্গ রূপ, যে সময় আসে পারিল না তার আগে। এবার আমি ওই ফ্লোরতে ঘুরে এসে সিঁড়ি দিয়ে নেমে আসতেছি, তৃতীয় তিনতলা ঘুরে এবার আমি 4তলার দিক যাব। চলো 4তলায় যাই। এই জাদুঘর কিন্তু শুরু হয়েছে দোতলা থেকে, নিচতলা গ্রাউন্ড ফ্লোর। নিচতলায় কিন্তু কিছুই শুধু দোকানপাট আছে, বিপণী আছে, তারপরে আবার ওই তাছাড়া ওই যে বসার জায়গাটাগা, রেস্ট করার জায়গাটাগা এইগুলো আছে। কিন্তু জাদুঘর শুরু হয়েছে হচ্ছে দোতলা থেকে প্রদর্শন শুরু হয়েছে। দোতলা, 3তলা, 4তলা এই 3টে ফ্লোর হচ্ছে জাদুঘরের প্রদর্শন। আছে হলো এই রাজা বাদশাহ সেনা সৈন্য সামন্তর হাতে যে ঢাল তলোয়ারগুলো থাকতো সেইগুলো রাখা আছে, বর্ষা, ঢাল, তলোয়ার, তারপরে ওই যে আর একটা কী যেন কয় ওটারে ওই সুচালো 1 নালা 3 নালা মতন, সেইগুলো নানান রকম অস্ত্র শস্ত্র। তারপর আবার আছে এই জায়গায় নানান রকমের ভাস্কর্যও আছে, ওই পিতলের ভাস্কর্য ছোট ছোট, আবার নৌকা বানানো পিতলের, মানে কি ওইগুলোরে শোপিসও পাওয়া যেতে পারে, সেইগুলো আছে। চারিদিক দিয়ে ঘুরোনো বড় একটা হাতির মূর্তি, এই যে বড় একটা পিতলের ঘণ্টা, ওই প্যাগোডা আর কি, প্যাগোডা বড় হচ্ছে প্যাগোডার মতন করা, যে বড় যে বৌদ্ধ মন্দিরই বিশেষ করে থায় যে ঘণ্টাগুলো বড় প্যাগোডা, সেইগুলো আর কি। আবার এই জায়গায় আছে হলো সব কাচের সরঞ্জাম। এই যে আমাকে এখন তো নানান ধরনের রকমের বানায় কোম্পানিরা, কিন্তু আগে সর্বপ্রথম যেসব জিনিস কাচ যে জায়গাতে আসছে সেই ইতিহাস সেই জায়গায় সব লিয়ে দেওয়া আছে। তারপরে যে কীগুলো কাচের জিনিস সর্বপ্রথম তৈরি হয়েছে, কী জিনিস সেই সময় তৈরি করতে পারত সর্বপ্রথমে, সেইগুলো সব আছে, এখনের তাও আছে, সব মিশে নানান রকমের কাচের সরঞ্জামাদি সব সাজায় চারিদিক দিয়ে রেখে দিছে আর কি। কাচের ইতিহাস এই পাশে সব ঘুরে রাখছে। 4টে দেখা যাচ্ছে যে বানায় রাখছে, আমরা স্বচ্ছ যে লাঠির মতো করে দেখতেছি ওগুলোও কিন্তু কাচের। এই পাশে রাখিছে নানান রকমের বোতল বাতিল, তারপরে হচ্ছে ওই জগ, ওগুলোরে কী কয় ড্রিঙ্ক করে যে গ্লাসগুলো, সেই ড্রিঙ্কসের গ্লাস এইগুলো আর কি। এবার চলে আসি হচ্ছে যে জায়গায় বাদ্যযন্ত্রের গ্রাউন্ডই, এই পাশে হচ্ছে সব বাদ্যযন্ত্র। সর্বপ্রথম যে কলের গান হতো যে যন্ত্রটা, সেই যন্ত্রটাই কলের গানের যন্ত্র। আগে মানুষই এই কলের গানের উপরে যে আমরা আর কি ক্যাসেট ব্যবহার করছি তো অনেক পরে আসে। সর্বপ্রথম যে গান শোনার পদ্ধতিটা ছিল সেইটা হচ্ছে ওই কলের গানের মানে আর কি সেই জিনিসটা। আর এই পাশে আছে হলো নানান রকমের শঙ্খ, ওই শিঙ্গে কিন্তু ওই শঙ্খর উপরের যে কালো রঙের যে এই 3টে সাজানো যে শঙ্খ দেখতেছো, শঙ্খর উপরে ডান সাইডে হলো ওই বাঁশি, উপরে হলো ঝাপসি, আর ওই পাশে যে এই দুটো দেখতেছো শিঙির মতন, ওই দুটো হচ্ছে মহিষীর শিং দিয়ে কিন্তু ওই শঙ্খর মতন ওরম ফু দিলি অনেক জোরে অনেক দূরি বিরাট আওয়াজ হয়, ওটারে কয় হচ্ছে শিঙ্গা। মহিষের শিং দিয়ে তৈরি করে, ওই শঙ্খ ফু দিলি যেরকমের আওয়াজ হয়, শিঙ্গা ফু দিলি তার থেকে বহুগুণ বেশি আওয়াজ হয়। ওইগুলো হচ্ছে সেই শিঙ্গা, ওই মহিষের শিং দিয়ে বানানো। আর এই জায়গায় যে সেতারা, তারপরে সেতারা জাতীয় অন্য যত বাদ্যযন্ত্র আছে, তারপরে হচ্ছে বেহালা, তারপর ওই নানান রকমের বাদ্যযন্ত্র আছে বানানো সর্বপ্রথম যেগুলো তৈরি হয়েছে সেইগুলো, এবং সেই সাথে ইতিহাস দেওয়া আছে সব বাদ্যযন্ত্রের সাইডে লিখে দেওয়া। আর আছে হচ্ছে এই বাদ্যযন্ত্রের যিনি হচ্ছে ভালো বাজাতে পারেন ওস্তাদ যিনি, তারপরে আবার ওই যিনি পারদর্শী যে বাদ্যযন্ত্রের, তানার নামও ইতিহাস কিছুটা ওই জায়গা দিয়ে দেয়া আছে। এইবার আছি আমরা পোশাক আশাকের ভিতরে। পোশাক আশাক এবং বাংলাদেশের ঐতিহ্য যে মসলিন এবং জামদানি, সেই সর্বপ্রথম মসলিনের ইতিহাস এবং জামদানির ইতিহাস সহ এই জায়গায় সব প্রদর্শন করা আছে। আমরা এখন জামদানির নানান রকম ভ্যারাইটি মানে মেলা রকমের
জামদানির মেলা প্রকার, মেলা রকমের, তারপরে অনেক ডিজাইনের, কত প্রকার আমরা এখন পাচ্ছি। কিন্তু সর্বপ্রথম যে ডিজাইন বাংলাদেশে ছিল এবং শুরু হয়েছে, সেই ডিজাইনগুলোই এই জায়গায় প্রদর্শন করা আছে। মানে আসল জামদানি যেগুলো, মসলিন যেগুলো, সেইগুলো কীরকম ছিল সেইগুলো এইভাবে সাজায় রেখে দেওয়া আছে। এখনও তো আমরা নানান রকম মসলিন এখনও শুরু হয়েছে, আবার পুনরায় মাঝে ছিল না, আবার শুরু হয়েছে। এখন তো প্রচুর দাম হয়ে গেছে। সবসময় জামদানির ভীষণ একটা চাহিদা ছিল বাংলাদেশের এবং সারা বিশ্বের, এখনও আছে। আর এ পাশে আছে হচ্ছে নকশি কাঁথা। বাংলাদেশের সব প্রান্তের সব মহিলারা নকশি কাঁথা বানাতে জানে। মানে যে জেলায় যাবা বাইটি বুন্ডিরা, তোমরা যে প্রান্তে যাবা সব জায়গায় বুন্ডিরা, তারপরে বুন্ডিগো ছেলেফেলেরা, মানে মেয়েরা বিশেষ করে আর কি, মেয়েরা সবাই কিন্তু টুকটাক নকশি করা, মানে হাতের কাজ সবাই পারে। বাঙালিরা সব নকশি করা কিছুটা কিছুটা, সর্বপ্রথম যারা যে সব নকশাগুলো আইছে সেইগুলো নকশা। এখন তো অনেক রকমের কঠিন কঠিন নকশা, কঠিন কঠিন ডিজাইন, ভালো ভালো সুন্দর সুন্দর সব কিছু এখন সবাই পারে। এগুলো হচ্ছে আগে যেগুলো ছিল সেইগুলো দেখাচ্ছে আর কি। এমন এমন নকশা বাংলাদেশের মা বোনেরা করে যে পুরো বাংলাদেশটাই একেবারে ফুটো হয়ে তোলে নকশি কাঁথার উপরে। এমন এমন সুন্দর সুন্দর নকশি করতে জানে। এবার আমরা এসে পড়েছি হচ্ছে কাঠের আসবাবপত্রতে। কাঠে সুন্দর সুন্দর নকশা করে এবং সুন্দর সুন্দর কাঠ দিয়ে, আমাকে আগে তো সব কাঠের জোগানই সুন্দরবন দিয়েই আসতো, এখন নানান দিক দিয়েই আসে, নানান জায়গাতেই নানান রকমের কাঠ আসে। কিন্তু এই যে কাঠগুলো, এইগুলো যে এত সুন্দর কাঠ আর এত সুন্দর নকশা, এগুলো আগে মানে গৃহস্থ বাড়ি, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারপরে আর রাজা বাদশার যে রাজবাড়িটারি, এগো তো জমিদার বাড়িটারি, এগো তো কথাই নেই। বেশ সুন্দর সুন্দর যে ফার্নিচারগুলো থাকতো তার কিছু কিছু নকশা ওই দিক করে দিয়ে রাখছে। আর এখানে আমরা চলে আসি হচ্ছে আর্ট গ্যালারির মধ্যে। এইখানে বলো যত সব ভালো ভালো ছবি আঁকে এঁকে যারা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাইছে, তারপরে সুন্দর সুন্দর ছবি আঁকিছে, যেগুলো মানে আর কি আশ্চর্যজনক সব ছবি এই জায়গায় সাজায় সাজায় সব জায়গাতে একদম প্রদর্শন করে রাখিছে। নানান রকমের ছবি, কত কাছে ওই রং ছিটায় ছিটায় আঁকা, কত কাছে তুলির ছোঁয়ায় আঁকা, কত কাছে জল ছবি, মানে যে যে ধরনের ছবি ভালোভাবে আঁকতে পারে, যে যেভাবে পারদর্শী, সে সেইভাবে নানান রকমের ছবি আঁকা এই জায়গায় প্রদর্শন করা আছে। এইগুলো সব জিনিস যদি ভালোভাবে দেখতে হয় আর সব জিনিস সুন্দরভাবে পড়ে পড়ে অনুধাবন করতে হয়, তালিবাইটি বুন্ডিরা একেবারে তোমরা যদি যারা যারা গেইছো ঘুরিছো জানো, তারা তো জানোই। আর যারা মনে করতেছো যে এখনও যাইয়ে পারো নেই, যাবা বা ছোটো বাইটি বুন্ডিকে ছোটো ছেলে ফিলে নিয়ে একটু দেখায় নিয়ে যাবা। এই জায়গায় জ্ঞান অর্জনের অনেক বিষয় আছে, বিশেষ করে ছোটো ছেলে ফেলে নিয়ে যা অবশ্যই একবার উচিত, জাদুঘর দেখায় নিয়ে আসা উচিত। সে সকাল সকাল বেরোতে হয় একদম। জাদুঘর হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা, মানে খোলা বলতে 5টা পর্যন্ত লেখা আছে, কিন্তু 5টা পর্যন্ত না, আসলে 10টা থেকে টিকিট কাটা শুরু হয়ে যায় আর 4টে পর্যন্ত টিকিট দেয়, তারপরে আর টিকিট দরজা বন্ধ করে দেয়, তারপরে আর গেট বন্ধ করে দেয়, 4টের পরে আর টিকিট বিক্রি করে না। আর 8টা পর্যন্ত আর কি, সন্ধ্যের পরে 8টা পর্যন্ত থাকে, তারপরে হলো বন্ধ করে দেয়। কিন্তু হচ্ছে আসলে ওই টিকিট দেওয়া বন্ধ করে দেয়, 4টের সময় বন্ধ করে দেয়। ওই জন্যই সকাল সকাল বেরোইয়ে 10টার সময় যে শুরু করে ওই 3-4 ঘন্টা হোক আর 5 ঘন্টা হোক, আমার যত সময় ইচ্ছে তত সময় আমি ওই 2তলা 3তলা 4তলা সুন্দরভাবে ঘুরে ঘুরে বুঝে বুঝে দেখায় দেখাইয়ে, বিশেষ করে ওই জুত ফালাগো নিয়ে যাইয়ে তাকে একটু সুন্দর করে দেখায় জ্ঞান অর্জন করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমাকে সময় নিয়ে হাতে নিয়েই তাহলে তোমরা যাবা। ওই আমি তো আগে 2বার গেছি আর এইবারও 3বারের বার গেছি। আর আমি আর অত আর কি সুন্দর করে আর টাইম নিয়ে নিয়ে অত ভালো করে করে ঘুরি নেই, এবার আমি একটু তাড়াতাড়ি ঘুরেই 3টে ফ্লোর শেষ করেছি। তারপরেও আমি তাড়াতাড়ি ঘোরার পরেও আমি হয়রান হয়ে গেছি শেষ পর্যন্ত। শেষ মুহূর্তে যে মানে আর কি 4র্থ ফ্লোর যে জায়গায়, 4তলায় যে জায়গায়, সেই জায়গায় যাওয়ার সময় আমি
মানে আর কি সেই সময় আর ঘুরতে মানে সব জায়গা দিয়ে সব কিছু দেখতে পা গেছে, মানে আর কি লাগিয়ে আইছে। ওই সময় আর আমি মানে গ্রন্থগার যে জায়গায়, সে জায়গায় গ্রন্থগারের যে মানে বইয়ের সংগ্রহশালা যে জায়গায়, ওই জায়গায় যায় সুন্দরভাবে যে ভিতরে যে ঢুকে দেখবো, সেই আর এনার্জি পরে আর ছিল না। তারপরে ওই জায়গা গ্রন্থগারে না ঢুকে ওই সামনে দিয়েই আমি চতুর্থ ফ্লোরের এইসব ফুতুল ফাতুল নানান দেশের নানান সব কিছু এই জায়গায় সাজানো আছে। তারপরে এই পাশে আছে হলো লাইটিংয়ের সব জিনিসপত্র আছে। ওই পাশের দিক ওই যেসব লাইটিং ফাইটিং আগে সর্বপ্রথম মানুষ হলো কীভাবে শুটিং করতে যায় যে লাইটিং ফাইটিং করতো, কীভাবে করতো, সেইগুলো প্রদর্শন করা আছে। সেইগুলো দেখেই আমি শেষ করেছি। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইটি বুন্ডিরা। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আর যদি দিদির ব্লগটা ভালো ঠায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমরা হলো সব ঘুরে ফিরে এবার নিচে এসে গেটের সামনে দিয়ে সবাই ডেলফুরি খাবে। ডেলফুরি চাচা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। ছেলেতে না আমি ডেলফুরি আগে খাবো, যতই গরম হোক আর যাই হোক, থামানো আর গেল না। যে সময় থামানো না গেল সেই সময় কিনে দিতে বাধ্য হলাম, যত গরম হোক। তাই ওকে কিনে দিয়ে ডেলফুরিটা কিনে দিয়ে তারপর আবার ভাজা মোমো কিনলো ছেলেতে, কিনে নিয়ে বাসায় চলে আসলাম। তা আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও।